आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব লেখক সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত করভাস গল্প নিয়ে। করভাস গল্পে কিছুটা অংশ আলোচনা করা হয়ে গেছে লাইন ধরে সবিস্তারে। আর আলোচনা করতে করতে যে সমস্ত লাইন থেকে প্রশ্ন দেওয়া হবে সেগুলো আমি বলে দিয়েছি, ওই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করে রাখো। আজকের আমাদের আলোচনা হবে 36 নম্বর পৃষ্ঠা থেকে। 36 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম থেকেই। এর আগে যতটা অংশ আলোচনা হয়ে গেছে সেটা সংক্ষিপ্ত আকারে আমি একটু আলোচনা করে নিই, তারপরে পরের অংশটা লাইন ধরে এগোবো। এর আগে আমাদের হয়ে গেছে যে প্রফেসর শঙ্কু তার করভাসকে নিয়ে সান্তিয়াগোতে পৌঁছে গেছে, যেখানে পক্ষী বিজ্ঞানীদের একটা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল এবং সেই সম্মেলনে প্রফেসর শঙ্কু তার বক্তৃতা রেখেছেন। তার যে বক্তব্য সেই বক্তব্য পেশ করেছেন, সেই সাথে সাথে করভাস তার জ্ঞান বুদ্ধির পরিচয়ও দিয়েছে। তার মানে ডেমনস্ট্রেশন সহ বক্তৃতা চলেছে সেখানে প্রায় 1.5 ঘন্টা। তারপরে সেখানকার প্লাজা থিয়েটারে প্রফেসর শঙ্কু দেখেছিলেন আরগাসের ম্যাজিক, পাখি নিয়ে ম্যাজিক। তো দেখে তার যে খুব ভালো লেগেছে তা নয়, কারণ পাখি দিয়ে খেলা দেখানো এটা নতুনত্ব আছে, এটার মধ্যে অভিনবত্ব আছে, কিন্তু ওই সমস্ত পাখিগুলোর যে কৃতিত্ব সেটা শঙ্কুর করভাসের ধারে কাছেই পৌঁছায় না। যাই হোক, শঙ্কু মনে মনে ভেবেও ছিল এবং সিনিয়র কোভারুবিয়াসকে বলেও ছিল যে আরগাসকে যদি তার করভাসের খেলা দেখানো যায় তাহলে মন্দ হতো না। যাই হোক, প্রফেসর শঙ্কুর যে আরগাসের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল না তা নয়, দেখা করতে তার একটা ইচ্ছে জেগেছিল, আগ্রহ তৈরি হয়েছিল এবং সেরকম একটা উপায়ও চলে এসেছিল। যাই হোক, প্রফেসর শঙ্কু যে হোটেলে ছিলেন সেই হোটেলে আরগাস এসে উপস্থিত হয়েছিল। হোটেলের নাম কি? হোটেল এক্সেলসিয়ার। সেই হোটেলে এসে উপস্থিত হয়েছিল এবং শঙ্কু প্রথমে না চাইলেও যখন আরগাসের নাম শুনল তখন তার সঙ্গে দেখা করতে চাইল। তাহলে শঙ্কু ভদ্রলোকের নাম শোনার পরে তাকে উপরে আসতে বলল। তারপর দরজা খুলে যাকে সামনে দেখলাম, দরজা খুলে হোটেলের ঘরের দরজা খুলে যাকে সামনে দেখলাম তাকে স্টেজে 6 ফুট বলে মনে হয়েছিল। দূর থেকে স্টেজের উপরে মনে হচ্ছিল 6 ফুটের মতো হবে, কিন্তু সামনাসামনি এখন দেখে বুঝতে পারলো যে 6 ফুট নয়, আরও লম্বা। তিনি 6.5 ফুটেরও বেশি লম্বা। এই 6.5 ফুটেরও বেশি, এটাকে ব্র্যাকেটে রাখো, 6.5 ফুটেরও বেশি লম্বা, এটাকে ব্র্যাকেটে রাখো। এটা এমসিকিউর তথ্য। সত্যি বলতে কি, এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি। এত লম্বা মানুষ শঙ্কু এর আগে কখনো দেখেনি এরকম সামনাসামনি। বিলিতি কায়দায় সামনের দিকে ঝুঁকে পড়ে নমস্কার জানাবার সময়ও তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা রয়ে গেলেন। শঙ্কু যতটা লম্বা তার থেকেও আরগাস লম্বা থেকে গেল যখন আরগাস ঝুঁকে পড়ে বিলিতি কায়দায় তাকে নমস্কার জানালো। তার এতটা উচ্চতা, সে এতটা লম্বা, সেই অবস্থাতেও শঙ্কুর থেকে আরও 6 ইঞ্চি লম্বা রয়ে গেল। ভদ্রলোককে ঘরে আসতে বললাম। ভদ্রলোক তো আরগাস, তাকে ঘরে আসতে বললেন। শঙ্কু স্টেজের পোশাক ছেড়ে, জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন। স্টেজের পোশাক ছেড়ে জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন। স্টেজের পোশাক কি ছিল? একটা কালো কোট। হ্যাঁ, কালো কোট। তো স্টেজের যে পোশাকে সে জাদু দেখাতো সেই পোশাক ছেড়ে এখন সাধারণ স্যুট পরে এসেছে। তবে এ স্যুটের রঙও কালো, তার মানে স্টেজে যে পোশাক পরে সে ম্যাজিক দেখিয়েছিল সেই পোশাকের রঙও কালো ছিল। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম, দাগ দাও,
এই লাইনটা তোমরা দাগ দেবে। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম, যারা খুঁজে পাচ্ছ না, পৃষ্ঠা নম্বর 36, পেজ নাম্বার 36, ওপর থেকে সেকেন্ড প্যারাগ্রাফ চলছে। তো স্টেজের পোশাক ছেড়ে ঘরে এলো। ঘরে ঢোকার পরে শঙ্কু কী লক্ষ্য করলো? প্রশ্ন হচ্ছে ঘরে ঢোকার পরে কে কি লক্ষ্য করলেন? প্রশ্নটা লেখো, কে কি লক্ষ্য করলেন? কোটের পকেটে কোরিয়েরে দেল সান্তিয়াগোর শান্ত সংস্করণ। আরগাসের কোটের পকেটে ছিল একটা পত্রিকা, সেটা হচ্ছে কোরিয়েরে দেল সান্তিয়াগো। এর আগে ওই পত্রিকার কথাটা এসেছে, যে পত্রিকায় করভাসের ওই বুদ্ধি, জ্ঞান, এইগুলোর পরিচয় সবিস্তারে লেখা হয়েছিল, সাথে একটা ছবিও প্রকাশিত হয়েছিল, পেন্সিল মুখে করভাসের ছবি। তো সেই যে সান্তিয়াগো, কোরিয়েরে দেল সান্তিয়াগো যে পত্রিকা, তার শান্ত সংস্করণ যেটাতে প্রকাশ পেয়েছিল, সেটা নিয়েই হাজির হয়েছে। আরগাস চেয়ারে বসার পর তার ম্যাজিকে তারিফ করে বললাম। আরগাস যখন চেয়ারে বসলো, ম্যাজিক তো সত্যিই ভালো দেখায়, খুব যে খারাপ দেখায় তা নয়। তারপরে পাখি যোগে তার ম্যাজিক আরও অসাধারণ হয়ে ওঠে, আরও ভালো হয়ে ওঠে, উন্নত মানের হয়ে ওঠে। তো ঘরে ঢোকার পরে তাকে চেয়ারে বসতে বললো। চেয়ারে বসার পরে তারিফ করে বললাম, যতদূর মনে পড়ছে গ্রিক উপকথার আরগাস নামে একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি। গ্রিক উপকথাতে আমাদের যেমন রূপকথার গল্প টল্প আছে বাংলায়, আমাদের যেমন বিভিন্ন মিথ কাহিনী আছে, তেমনি গ্রিকদেরও উপকথা আছে। সেই সমস্ত কাল্পনিক কাহিনীর ওপরে কত মন গড়া গল্প আছে। তো সেই গ্রিক উপকথায় আরগাস নামে একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি। এই লাইনে তোমরা দাগ দেবে। গ্রিক উপকথায় আরগাস নামে একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি, এটা দাগ দাও। কোশ্চেন কি হবে? কোশ্চেন লেখো, গ্রিক উপকথায় আরগাস সম্পর্কে কি জানা যায়? গ্রিক উপকথায় আরগাস সম্পর্কে কি জানা যায়? আর আগের লাইনটাও দাগ দাও, যতদূর মনে পড়ছে। এই লাইনটাও দাগ দাও, যতদূর মনে পড়ছে। আর এটার প্রশ্ন লেখো, কার কি মনে পড়ছিল? কার কি মনে পড়ছিল? তাহলে যতদূর মনে পড়ছে গ্রিক উপকথায় আরগাস নামে একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি। তাহলে গ্রিক উপকথায় সেই কীর্তিমান পুরুষ আরগাস সম্পর্কে যেটুকু মনে পড়ছে শঙ্কুর, সেটা হলো এই, যার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। সহস্র মানে কত? স্যার হাজার। সারা শরীরে শুধু চোখ আর শুধু চোখ, হাজারখানি চোখ। তাহলে এই আরগাসের, গ্রিক উপকথার কীর্তিমান পুরুষ আরগাসের সর্বাঙ্গে হাজার চোখ, সহস্র চোখ। একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই। একজন জাদুকরের নামটা আরগাস, আবার গ্রিক উপকথার কীর্তিমান পুরুষও ছিল আরগাস। তো ওই নামটা এই জাদুকরের পক্ষে বেশ মানানসই হয়ে উঠেছে। কোন দিক থেকে মানানসই সেটা পরে আরও আলোচনা করা হয়েছে, আগেও ক্লাসে আলোচনা করা হয়েছে, আমি আলোচনা করে দিয়েছি। তাহলে এই গ্রিক উপকথার আরগাস আর জাদুকর আরগাস, এই দুইজনের মধ্যে এই নামটা বেশ সামঞ্জস্যপূর্ণ। আর ম্যাজিশিয়ান আরগাসের ক্ষেত্রে নামটা কিন্তু মানানসই। এই মানানসই হওয়ার কারণ হচ্ছে একটা হচ্ছে চোখ আর একটা কি পাখি, তাই না? একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে পাখি। আমাদের দুটোকেই লিখতে হবে। চোখের ব্যাপারটা, কীর্তিমান পুরুষ আরগাসেরও চোখের সঙ্গেই একটা সম্পর্ক, সারা শরীরে সহস্র চোখ, হাজার। আর এদিকে ম্যাজিশিয়ানেরও একটা চোখের সঙ্গে সম্পর্ক আছে। ম্যাজিশিয়ানের চোখ সম্পর্কে কি বলা হয়েছে? -20 চশমার পাওয়ার। তার মানে সচরাচর এরকম চোখ দেখা যায় না, তো এটাই বিশেষত্ব। আর ওদিকে পাখির সঙ্গে যোগ আছে কীর্তিমান পুরুষ আরগাসের। গ্রিক দেবী হেরা তার সেই সহস্র চোখগুলো তুলে ময়ূরের পুচ্ছে লাগিয়ে দিয়েছিল, সেই থেকে নাকি ময়ূরের
পেখমে পুচ্ছে চাকা চাকা দাগ, কি অদ্ভুত ব্যাপার। আর এর সঙ্গেও পাখির যোগ আছে, তাহলে ম্যাজিশিয়ানের সঙ্গে পাখির যোগ কীভাবে? স্যার ম্যাজিশিয়ান তাদের জন্য খেলা দেখায়। হ্যাঁ, পাখি নিয়ে ম্যাজিক দেখায়, খেলা দেখায়, তাহলে পাখির সঙ্গে যোগ আছে। আরগাস মৃদু হেসে বললেন, আরগাস একটু মুচকি হেসে হালকা হেসে হেসে বসলে বললেন, সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে, মনে পড়ছে নিশ্চয়ই, ডাক দাও। সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে পর্যন্ত দাগ দাও। প্রশ্ন লেখো, কীর্তিমান পুরুষ কে, তার সঙ্গে পাখির কিভাবে সম্পর্ক রয়েছে? কীর্তিমান পুরুষটি কে, তার সঙ্গে পাখির কিভাবে সম্পর্ক রয়েছে? পরের অংশটাও দাগ দাও। মনে পড়ছে নিশ্চয়, কার কি মনে পড়ছে? এখানে কি মনে করার কথা বলা হয়েছে? এখানে কি মনে পড়ার কথা বলা হয়েছে? এখানে কি মনে পড়ার কথা বলা হয়েছে? দাগ দিয়েছো? কোশ্চেন লিখেছো? এখানে কি মনে পড়ার কথা বলা হয়েছে? মনে পড়ছে নিশ্চয়ই, এখানে কি মনে পড়ার কথা বলা হয়েছে? আমি বললাম হ্যাঁ, শঙ্কু বলল হ্যাঁ, গ্রিক দেবী হেরা আরগাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। গ্রিক দেবী হেরাকে ব্র্যাকেটে রাখো, গ্রিক দেবী হেরাকে ব্র্যাকেটে রাখো। তাহলে গ্রিক দেবী হেরা কি করেছিলেন না, ওই আরগাসের চোখগুলোকে তুলে পাখির পুচ্ছে লাগিয়ে দিয়েছিল, ময়ূরের পুচ্ছে লাগিয়ে দিয়েছিল। সেই থেকে ময়ূরের লেজে চাকা চাকা দাগ, ছোপ 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 চাকা চাকা দাগ। ময়ূরের লেজে তো একটা চাকা চাকা দাগ আছে না? এই লাইনটা দাগ দাও। সেই থেকে ময়ূরের লেজে চাকা চাকা দাগ, দাগ দাও। ময়ূরের লেজে চাকা চাকা দাগ। প্রশ্ন লেখো, ময়ূরের লেজে চাকা চাকা দাগ দাগ কেন? ময়ূরের লেজে চাকা চাকা দাগ কেন? এটা যদিও বৈজ্ঞানিক কোনো যুক্তি তথ্য নেই, সেই হিসাবে ব্যাখ্যা করতে গেলে আমরা যুক্তি খুঁজে পাবো না। আমরা লিখব এই করভাস গল্পের এই প্রসঙ্গে ময়ূরের লেজে চাকা চাকা দাগ কেন। কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে। আমার কৌতূহল মানে শঙ্কুর কৌতূহল যে আপনার চোখ সম্পর্কে, আপনার চোখ মানে ম্যাজিশিয়ানের চোখ সম্পর্কে। কারণ ম্যাজিশিয়ান চোখে যে চশমা পড়েছে একবারে পুরু মোটা কাচের, আর বাইর থেকে মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে এরকম আর কি। কত পাওয়ার আপনার চশমার, দেখে মনে হচ্ছে তো অনেক পাওয়ার হবে। তো কত পাওয়ার আপনার চশমা? -20, ব্র্যাকেটে রাখো -20কে। তবে তাতে কিছু এসে যায় না। আরগাস বলল -20 তো কী হয়েছে, তাতে কিছু এসে যায় না, আমার কোনো অসুবিধা হয় না। আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। অট্টহাসি করে উঠল। আমার পাখিগুলোর কোনো চশমার প্রয়োজন হয় না, আমার চশমার প্রয়োজন হতে পারে, কিন্তু তার মানে এই নয় মালিক তার চোখের পাওয়ার কম মাইনাস, তার মানে চশমা লাগে পাখির, তাও নয় কিন্তু। বেশ রসিকতা করলো, মজাই করলো আরগাস। দাগ দাও। তাতে কিছু এসে যায় না, তাতে কিছু এসে যায় না। প্রশ্ন লেখো, কার কোন বিষয়ে কিছু এসে যায় না? কোন বিষয় বা কোন ব্যাপারে কিছু এসে যায় না? কার কোন ব্যাপারে বা কোন বিষয়ে কিছু এসে যায় না? লিখেছ? হ্যাঁ স্যার। ওকে। আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আরগাস। হা 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 হা। দাগ দাও। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আরগাস, দাগ দাও। প্রশ্ন লেখো, আরগাস কী রসিকতা করেছিলেন বা কী রসিকতা করেছিল? আরগাস কী রসিকতা করেছিল? কিন্তু নিজেই অট্টহাস্য করে উঠলেন ঠিকই, কিন্তু সেই হাসি ফুরোবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হাঁ অবস্থায় থেকে গেলেন। হাঁ হাঁ, মুখ হাঁ মানে একবার হতবাক, অবাক, কথা বেরোচ্ছে না। দাগ দাও। কিন্তু সেই হাসি ফুরোবার আগে এই লাইনটা দাগ দাও। ভদ্রলোক হঠাৎ মুখ হাঁ অবস্থায় থেকে গেলেন। এটার প্রশ্ন লেখো।
কে কেন মুখ হা অবস্থায় থেকে গেলেন? কে কেন মুখ হা অবস্থায় থেকে গেলেন? লিখেছ? তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচার দিকে। শঙ্কুর হোটেলের ঘরের একটা তাকে রাখা রয়েছে প্লাস্টিকের খাঁচা, সেই খাঁচাটার দিকে চোখ চলে গেছে যেখানে করভাস রয়েছে। করভাস ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি জাদুঘরের অট্টহাসিতেই বোধ হয় তার ঘুমটা ভেঙে গেছে। হা হা করে অট্টহাসি দিচ্ছে। কে বা ঘুমোতে পারে? পাখির ঘুম ভেঙে গেছে। সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে আগন্তুকের দিকে, ড্যাব ড্যাব করে। ড্যাব ড্যাব মানে কি? চোখ বড় বড় করে, একবারে অবাক। হে বলে কি রে, হে রাত দুপুরে এসে হো 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 করে অট্টহাসি দিচ্ছে। হ্যাঁ, এ কে পাগলা রে বাবা? একবারে বেমানান, সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে একবারে বেমানান। হয়তো এরকম ধরনের কিছু লোক থাকে, দেখবে একবারে অনর্গল বকবক করতে থাকে, কোনো লাজ নেই লজ্জা নেই। হ্যাঁ, কে কি ভাবলো না ভাবলো ভাবেই না, বইই গেল, এরকম একটা ব্যাপার। চিৎকার করে করে কথা বলে, জোরে জোরে কথা বলে, আবার অনেক সময় ফোনেও কথা বলে। দেখবে আশেপাশে লোকজন আছে, কে কি ভাবছে না ভাবছে জানার দরকার নেই, দেখবে জোরে জোরে চিৎকার করে করে কথা বলে, অথচ দরকারই নেই এত জোরে জোরে কথা বলার। আমরা তখন অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকি, দেখি আর ভাবি কী রে বাবা, কে কোথা থেকে এসছে? হ্যাঁ, সমাজে থাকার উপযুক্ত নয়। যাই হোক, মুখ হাঁ অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচাটার দিকে এগিয়ে গেলেন। আরগাস সের মুখ হাঁ হয়ে গেছে। সে খাঁচাটার দিকে এগিয়ে গেল, কারণ যে পাখির ছবিটা সে দেখেছে কাকের, সেই কাককে এখন সে সরাসরি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। তারপর মিনিট খানিক ধরে করভাসের দিকে চেয়ে বললেন, এক দৃষ্টিতে করভাসের দিকে চেয়ে আছে মিনিট খানিকের মতো। মিনিট খানিক, এটাকে ব্র্যাকেটে রাখো, মিনিট খানিক করভাসের দিকে চেয়ে ব্র্যাকেটে রাখো। কত মিনিট ধরে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল? 1 মিনিট, মিনিট খানিক চেয়ে বললেন, শঙ্কুকে বলছে, আজ সন্ধ্যার কাগজে এর বিষয়ে পড়ে অবধি আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সন্ধ্যার কাগজে এর সম্পর্কে এত প্রশংসা লেখা হয়েছে, তো সেটা পড়ার পরে আপনার সঙ্গে কখন দেখা করব, শঙ্কুর সঙ্গে কখন দেখা হবে তার জন্য উদ্গ্রীব হয়ে আছে, একেবারে উতলা। আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি। শঙ্কুর বক্তৃতা তো সেই পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনে শোনার সৌভাগ্য হয়নি, কারণ সেখানে পক্ষীবিজ্ঞানীরাই উপস্থিত ছিলেন। সেখানে তো আর আরগাসকে আমন্ত্রণ জানানো হয়নি। আরগাসকে আমন্ত্রণ জানানো হয়েছিল খেলা দেখানোর জন্য প্লাজা থিয়েটারে। আমি পক্ষীবিজ্ঞানী নই, আরগাস বলছে, আমি তো পক্ষীবিজ্ঞানী নই, তাই পাখিদের সম্মেলনে যোগ দেওয়ার অনুমতিও আমার নেই, আমি আমন্ত্রণও পাই না। আমি জানি না কিভাবে পাখিদের নিয়ে গবেষণা করে তাদেরকে আরও ভালোভাবে শেখানো যায়, জ্ঞান বুদ্ধির পরিচয় দেওয়া যায়। তো আমি মোটামুটি পাখিদের শিক্ষা দিয়ে থাকি খেলা টেলা দেখার জন্য। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। ভদ্রলোক আরগাস চিন্তিতভাবে রীতিমতো চিন্তায় পড়ে গেছে। করভাসকে দেখে চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। তারপর বললেন, বেশ বুঝতে পারছি আপনি ক্লান্ত। শঙ্কু তো ক্লান্ত দেখেই মনে হচ্ছে। যাই হোক, একটা ভদ্রতা আছে, কিন্তু আস্তে আস্তে সেই ভদ্রতার জায়গা ছাড়াবে। কিন্তু তাও অনুরোধ করছি, আমি তাও অনুরোধ করছি, দাগ দাও, কিন্তু তাও অনুরোধ করছি। কে কাকে কি অনুরোধ করেছিল প্রশ্ন লেখো। আমি তাও অনুরোধ করছি, এই লাইনটার প্রশ্ন, কে কাকে কি অনুরোধ করেছিল। তো অনুরোধ করছি কি না, যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বার করতে পারেন, আমি একদম সামনাসামনি দেখতে চাই, খাঁচা থেকে বার করুন। হয়তো তাকে দিয়ে দু একটা খেলা দেখানোর কথাও বলবে, তার জ্ঞান বুদ্ধির দু একটা নমুনা দিতে বলবে। তেমন সত্যি সত্যি তাই বলছে যে একবার যদি ওর বুদ্ধির একটু নমুনা, আমি তো আর দেখিনি, শুধু লেখাটা পড়ে শুনে এসছি। হ্যাঁ, তো আপনি যদি একটু ওকে দিয়ে একটু জ্ঞান বুদ্ধির পরিচয় দেওয়ান আমার সামনে, নমুনা একটা। আমি বললাম, শুধু আমি ক্লান্ত নই, শঙ্কু তো ক্লান্তই, আমার পাখিও ক্লান্ত, কারণ পাখিও তো ডেমনস্ট্রেশন দিয়েছিল না। তো আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি, হ্যাঁ আমার কোনো আপত্তি নেই, আমি ক্লান্ত তাও মেনে নিচ্ছি, কিন্তু পাখির মুডের ওপর নির্ভর করবে। আমি খাঁচার দরজাটা খুলে দিচ্ছি, বাকিটা নির্ভর করবে আমার পাখির মেজাজের ওপর। পাখির মুড কেমন, সে খেলা দেখাবে কি দেখাবে না, সে বুদ্ধির পরিচয় দেবে কি দেবে না, তো সে জানে। আমি কিন্তু তাকে জোর করতে পারবো না। আমি ওকে জোর করে ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু করাতে চাই না। জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে, মানে করভাসের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু
করাতে চায় না, একবারে সন্তানের মতোই দেখে। ছেলে মেয়েদেরকে একটু স্বাধীনতা দেওয়া উচিত, ছেলে মেয়েদেরকে তাদের মতো ভাবনা চিন্তা করতে দেওয়া উচিত, তাদের মতো কাজ করতে দেওয়া উচিত। সব সময় চাপিয়ে দেওয়া যায় না। বড়রা সবসময় যদি চাপিয়ে দেয় তাহলে অতিরিক্ত চাপে স্বাধীনতা হারাবে, মনের উপরে প্রভাব পড়তে পড়তে মনটা কঠিন হয়ে যাবে, পাথরের মতো হয়ে যাবে। তাই কখনো কখনো ছেলে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। জোর জবরদস্তি করলে হিতে বিপরীত হয়। কি, এটা তো তোমরা ভালো বুঝবে, তাই না? জোর করে অনলাইন ক্লাসে যদি কেউ চাপিয়ে দিয়ে জোর করে করে পিটিয়ে টিটিয়ে পড়তে বসায়, বসলো, কিন্তু আমার যদি মন নাই সায় দেয় আমি শুনবো না, বসেই থাকবো। আমি বসেই থাকবো, স্যারের পড়া দেখবো, কানে যাবে কিন্তু মনকে ছুঁবে না। তো ফলে আর কি হবে, ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যাবে ভুলেই যাবো সব। তাহলে জোর জবরদস্তি করে কিছু না। হ্যাঁ, ইন্টারেস্টটা ভেতর থেকে আসুক, জোর জবরদস্তি আমিও করতে চাই না। গার্জেনদের বলবো অতিরিক্ত জোর জবরদস্তি নয়, তবে হ্যাঁ সঠিক রাস্তাটা দেখাক, সঠিক গাইডটা দিক, সঠিকভাবে পথটা বলে দিক এবং বুঝিয়ে শুনিয়ে তোমাদের সঙ্গে বন্ধুর মতো মিশে তোমরাও অবশ্যই তোমাদের সমস্যার কথা বলবে, গার্জেনদেরকেও বুঝবে, তাদের কথাও শুনবে। তো এইভাবে দেখবে পড়ার ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। কিন্তু অতিরিক্ত জোর জবরদস্তি করে চাপ মার দর করে কী হবে, দুদিন হয়তো হবে, 3 দিনের দিন আর পুরো ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, শঙ্কু করভাসের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে জোর করে কিছু করাতে চায় না। তাই সে যদি খেলা দেখাতে চায় দেখাবে, বেশ, তো তাই হোক। আরগাস বলল যে তাই হোক, আপনি খাঁচার দরজা খুলে দিক, ও যদি দেখাতে চায় দেখো। খাঁচার দরজা খুলে দিলাম। করভাস বেরিয়ে এসে কীভাবে তার মনের ইচ্ছেটা প্রকাশ করছে দেখো কাজে। করভাস বেরিয়ে এসে ডানার 3 ঝাপটায় ঝাপাট 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 3 ঝাপটায় আমার খাটের পাশে টেবিলটায় এসে ঠোঁটের এক অব্যর্থ ঠোকরে ল্যাম্পটা নিভিয়ে দিল। অব্যর্থ ঠোকরে একটা ঠোকর দিল ঠোঁট দিয়ে। অব্যর্থ মানে একদম ঠিকঠাক, ব্যর্থ হয়নি, একবারে ল্যাম্পে দিল ঠোঁটের ঠোকা। তাহলে 3 ঝাপটা দিয়ে উড়ে এলো, টেবিলের উপরে বসলো, খাটের পাশে একটা টেবিল ছিল, আর ঠোঁটের এক অব্যর্থ ঠোকরে ঠোঁটের ঠোকর দিয়েই ল্যাম্পটা নিভিয়ে দিল। তাহলে মুখে কিছু বলল না, কিন্তু ল্যাম্পটা নিভিয়ে দিয়ে মনের ইচ্ছেটা ভাবটা প্রকাশ করে দিল। কি ভাব প্রকাশ করলো, কি ইচ্ছে প্রকাশ করলো? এখনো জ্ঞান বুদ্ধির পরিচয় নমুনা ও দিতে চায় না, ইচ্ছে নেই। তাহলে ব্র্যাকেটে রাখো ডানার 3 ঝাপটা, এটা ব্র্যাকেটে। খাটের পাশের টেবিলটায়, এটা ব্র্যাকেটে। আর ল্যাম্প, এটা ব্র্যাকেটে। ঘর এখন অন্ধকার, টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়েছে, তাহলে ঘর এখন অন্ধকার, ঘরের মধ্যে আর কোনো আলো জ্বলছে না। তবে জানলা দিয়ে আলো আসছে, জানলা দিয়ে রাস্তার উল্টো দিকে, রাস্তা হোটেলটা যেখানে রাস্তার এধারে, এই রাস্তার উল্টো দিকে আরেকটা হোটেল আছে, কি নাম? মেট্রোপল। ব্র্যাকেটে রাখো হোটেল মেট্রোপল। হ্যাঁ, হোটেল মেট্রোপলকে ব্র্যাকেটে রাখো। রাস্তার ওধারে হোটেল মেট্রোপল। হোটেল মেট্রোপলের জলা নেভা সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করছে। হোটেল মেট্রোপলে ওখানে আলো জ্বলছে, সবুজ নিয়নের আলো, নিয়ন গ্যাসের আলো জ্বলছে, জ্বলছে নিভছে, নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে নিভছে, সবুজ নিয়নের আলো। ফিকে মানে অস্পষ্ট, খুব জোরালো নয়, ব্র্যাকেটে রাখো। সবুজ নিয়নের আলো, সবুজ নিয়নের ফিকে আলো, এটাকে ব্র্যাকেটে রাখো। আমি চুপ, শঙ্কু চুপচাপ। এবারে করভাস আবার ডানা ঝটপটিয়ে ফিরে গিয়ে খাঁচায় ঢুকে বলল। খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে টেনে দরজা বন্ধ করে দিল। ভাগ বেটা। আরগাস দেখাতে চাই না আমার কোনো জ্ঞান বুদ্ধি। তাহলে খাঁচা দরজা নিজেই ঠোঁট দিয়ে টেনে বন্ধ করে নিল। আরগাসের মুখের ওপর সবুজ নিয়নের আলো তালে তালে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। তালে তালে মানে একটা ছন্দ, একটা নির্দিষ্ট ছন্দে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে।
তাহলে তার মুখের উপরে আলো পড়ছে, আবার বন্ধ, নিভে যাচ্ছে, আবার পড়ছে, নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে, পড়ছে, নিচ্ছে, নিচ্ছে, পড়ছে। আর এই যে আলো যখন পড়ছে, তার সোনার চশমার, বাবা সোনার চশমা, কাজটাও সোনার নাকি রে? কাজ আবার কি করে সোনার হবে? কাজ তো কাচেরই হবে, তো কাজ সোনার হলে দেখতে পাবে কি করে? তাহলে গোটা ফ্রেমটাই সোনার। তাহলে সোনার চশমার পুরু কাচের ভিতর সাপের মতো সবুজ, সাপের মতো চোখ, সবুজ আলোয় আরও বেশি সাপের মতো দেখাচ্ছে, যেন ঠিকরে বেরিয়ে আসছে। এত পুরু কাজ -20 পাওয়ারের, তো বাইরে থেকে যখন আলো পড়ছে তখন তার যে চোখের মণি, হ্যাঁ, ওই চোখের মণি সবুজ আলোতে যেন সাপের মতো কিলবিল করে উঠছে, কাঁচের উপর দিয়ে কিলবিল ছিটকে আসছে, ছিটকে আসছে, ছিটকে আসছে। বুঝতে পারছো কী বলতে চাইছি? হ্যাঁ, আমি তো আর চশমা পরিনি, হ্যাঁ আমি তো আর চশমা পরিনি, কিন্তু আমি এরকম দেখেছি একেবারে বেশি পাওয়ারের বা একেবারে কম পাওয়ারের চশমা, মোটা কাঁচের চশমা এরকম যাওয়া হয়, ভেতর থেকে পুরো চোখের মণিটা যেন বিন্দুর মতো ঠিক দিয়ে বেরিয়ে আসে। হ্যাঁ, ডটের মতো লাগে, বাইরে থেকে সেই আলোটা পড়লে আরও ভালো বোঝা যায়। তাহলে সাপের মতো একটু 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 মানে লম্বাটে, একটু লম্বাটে হয়ে যায়, মানে একটু রিফ্লেক্ট করে, তো তাই লম্বাটে হয়ে যায়, সাপের মতো মনে হয়। বেশ, বুঝতে পারছি সে হতবাক, অবাক, হতবাক, দাগ দাও। বেশ, বুঝতে পারছি সে অবাক, হতবাক, দাগ দাও। প্রশ্ন লেখো, কে কেন অবাক বা হতবাক হয়েছিল? তাহলে আরগাস হতবাক, অবাক করভাসের এই কাণ্ড দেখে, একটা কাক, হ্যাঁ, এরকমভাবে মনের ইচ্ছে প্রকাশ করলো। কি বললা? কে কেন অবাক ও হতবাক, অবাক বা হতবাক, কে কেন? তাহলে হতভম্ব হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে আরগাস। বেশ, বুঝতে পারছি করভাস ঘরের বাতি নিভিয়ে তার মনের যে ভাবটা প্রকাশ করলো, ঘরের বাতি নিভিয়ে দিয়ে মনের ভাব প্রকাশ করলো, দাগ দাও, দাগ দাও। বেশ, বুঝতে পারছি থেকে প্রকাশ করলো পর্যন্ত। বেশ, বুঝতে পারছি করভাস ঘরের বাতি নিভিয়ে তার মনের যে ভাবটা প্রকাশ করলো। প্রশ্ন লেখো, ঘরের বাতি নিভিয়ে করভাস কি ভাব প্রকাশ করলো? করভাস কি ভাব প্রকাশ করলো? তার মনের ভাবটি কি? তাহলে মনের ভাব প্রকাশ করলো যে সে ঘুমোতে চায়। সেটা আরগাসের বুঝতে বাকি নেই, এই লাইনটাও দাগ দাও, এই অংশটা দাগ দাও, সেটা আরগাসের বুঝতে বাকি নেই, দাগ দাও। দাগ দিয়েছ? এটার প্রশ্ন লেখো, কোনটি বা কি আরগাসের বুঝতে বাকি নেই? কোনটি বা কি আরগাসের বুঝতে বাকি নেই? করভাস এখন বিশ্রাম চাইছে, তাহলে আরগাসের বুঝতে বাকি নেই যে সে ঘুমোতে চায়। করভাস এখন বিশ্রাম চাইছে, সে আলো নিভিয়ে খাঁচায় ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সেটাই বোঝালো। সে চায় না ঘরে আলো জ্বলুক, তাই আলোটা নিভিয়েছে। সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়, আলো থাকলে তার ঘুমটা গভীর হয় না। অনেকে আছে রাতে নাইট বাল্ব না জ্বললে আবার ঘুমোতে পারে না, একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেলে কেমন যেন অস্বস্তি লাগে, ঘুম আসে না। আবার অনেকে আছে আলো জ্বললে, জোরালো আলো তো নয়, ওই হালকা টিমটিমে আলো জ্বললেও ঘুমোতে পারে না, একেবারে অন্ধকার না হলে ঘুমোতে পারে না, চোখে একটু হালকা লাইট পড়লে, আলো পড়লেই ঘুম ভেঙে যায়। কি এরকম হয় না কারোর? আমার তো ঘরে আলো জ্বললেই ঘুম আসে না। এই জন্য দিনের বেলায়, দুপুরবেলা যদি কখনো ঘুমানোর সুযোগ হয়, ওই যে বাইরে লাইট টাইট যখন পড়তে থাকে তখন ঘুমিয়ে আসে না, একটু যদি চোখটা একটু জুড়ে আসে আবার সাথে সাথে ঘুম ভেঙে যায়। তবে এটা বেশ ভালোও লাগে, একটু হালকা হালকা নাইট বাল্বের আলো, একটু বেশ মায়াবী ঘরের মধ্যে পরিবেশ। হ্যাঁ, বুঝবে না নাকি?
ওই যে আকাশে 7টি তারা কবিতাতে একটা লাইনে একটা শব্দ ছিল না, যখন সন্ধে নেমে আসছে তো সেই সন্ধেটাকে কতগুলো বিশেষণ দিয়ে বোঝানো হয়েছিল না? হ্যাঁ স্যার। কী ছিল লাইনটা, কার মনে আছে? আসিয়াছে শান্ত অনুগত বাংলা নীল সন্ধ্যা। রাইট, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। ওখানে আমি ব্যাখ্যা করেছিলাম শান্ত কেন ব্যাখ্যা করেছি, অনুগত কেন ব্যাখ্যা করেছি, নীল অর্থে কি বুঝিয়েছে সেটাও ব্যাখ্যা করেছি। ওই নীলটাই হচ্ছে একটা মায়াবী, একটা স্বপ্নালু, একটা তন্দ্রাচ্ছন্ন স্বপ্নের ঘোরের মধ্যে যে ভাবটা প্রকাশ পায় পরিবেশটা। যাই হোক, নাইট বাল্ব নিয়ে পরে আলোচনা করা যাবে। তাহলে অন্ধকার চায়, করভাস ঘুমোতে চায়। আর আরগাস, আরগাস তো অবাক, হতভম্ব, তাজ্জব হয়ে গেছে, বিস্মিত। আরগাস তার সরু গোফের নিচে, সরু গোফ জোড়া। আমারটা কি সরু নাকি? না, তুলনায় অনেক বেশি চওড়া। সরু গোফের নিচে ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিসে শব্দ উচ্চারণ করলো। তার ঠোঁটের ফাঁক দিয়ে একটা শব্দ, ফিসফিসে শব্দ উচ্চারিত হলো। কি শব্দটা? ম্যানিফিকো। আরও আস্তে ফিসফিস করে ম্যানিফিকো। ম্যানিফিকোকে ব্র্যাকেটে রাখো। ম্যানিফিকোর অর্থ কি? চমকপ্রদ, অসাধারণ, চমকপ্রদ। ফ্যান্টাস্টিক, চমকপ্রদ। হ্যাঁ, চমকে যাওয়া, বিস্মিত হওয়া। আরে চমকপ্রদ, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। সে তার হ্যাঁ, অসামান্য। অসামান্য আর চমকপ্রদ এই দুটোই মুখস্থ রাখবে ম্যানিফিকো অর্থে। তার হাত দুটো যেন তালির ভঙ্গিতে, তালির ভঙ্গিতে, এই যে তালির ভঙ্গি, থুতনির সামনে এনে জড়ো করেছে। এই যে ম্যানিফিকো। হ্যাঁ, ম্যানিফিকো যে ওয়ার্ডটা আছে ওটা গ্রিক ল্যাঙ্গুয়েজে? না, ম্যানিফিকো তো চিলির ভাষা হবে, চিলিয়ান। আচ্ছা স্যার, ঠিক আছে। স্প্যানিশ হবে, স্প্যানিশ। ও তো স্প্যানিশেই বলছে কথা। স্যার উনি তো চিলিয়ান জাদুকর। চিলিয়ান জাদুকর, চিলির অধিবাসী, কিন্তু স্প্যানিশে কথা বলছে। ভাষা যেমন স্প্যানিশ, চিলিতেও কিন্তু স্প্যানিশ ব্যবহার করা হতো। তাহলে এটা হচ্ছে স্প্যানিশ শব্দ ম্যানিফিকো, যার অর্থ চমকপ্রদ, অসামান্য। তাহলে সে তার হাত দুটো যেন তালির ভঙ্গিতে থুতনির সামনে এসে জড়ো করেছে। হ্যাঁ, জড়ো করেছে, অসামান্য, ম্যানিফিকো। লক্ষ্য করলাম যেই তালির ভঙ্গিতে এরকম জড়ো করেছে তার নখগুলো অস্বাভাবিক রকম লম্বা, বড় বড় নখ রেখেছে। আরে বাস, হ্যাঁ, মেয়েদের থেকেও ছাড়িয়ে গেছে। বড় বড় লম্বা লম্বা নখ রেখেছে। নখে আবার নেল পালিশও মেখেছে, রুপোলি নেল পালিশ। হ্যাঁ, রুপোলি নেল পালিশ মেখেছে। রুপোলি নেল পালিশকে ব্র্যাকেটে রাখো, রুপোলি পালিশ। নখগুলোর ওপরে নেল পালিশ পড়েছে, নেল পালিশ লাগিয়েছে, তাই চকচক করছে। অস্বাভাবিক রকমের লম্বা নখ। কেন লম্বা নখ রেখেছে বলো? কেন রেখেছে লম্বা লম্বা লম্বা? স্টাইল মারতে? হ্যাঁ, লাইট গুলো নখের মধ্যে এসে পড়বে আর নখগুলো চমকাবে, তখন অডিয়েন্সের চোখ ওখানে গিয়ে যাবে আর তখনই ওর কাজ করবে। বড় বড় নখ থাকলে এক তো দূর থেকে দর্শকরা দেখতে পাবে, ছোট ছোট নখ দেখতে পাবে না। বড় বড় নখ থাকলে দেখতে পাবে, দৃষ্টি আকর্ষণ করা। আর সেই বড় বড় নখের উপরে যখন রুপোলি নেল পালিশ পড়ছে আর তার উপরে যখন আলো পড়ছে, বেশ চকচক চকচক করছে, তাহলে দর্শকদের দৃষ্টি সহজে আকৃষ্ট করার জন্য, ওই দিকে মোহিত করে রাখার জন্য, ওই দিকে দর্শকরা যাতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আর সেই সুযোগে কি করবে? বাস, সেই সুযোগে ম্যাজিক, তার ম্যাজিকটা শেষ করে ফেলবে, সে ম্যাজিকটা সম্পন্ন হবে, ম্যাজিক দেখিয়ে ফেলবে।
ম্যাজিক মানেও তো এক অর্থে চোখের সামনে চুরি। তাহলে রূপোলি পালিশ, তার ফলে মঞ্চের স্পটলাইটে আঙুলের খেলা জমে ভালো। মঞ্চের উপরে যে স্পটলাইটগুলো ফেলা হয়, স্পটলাইট, স্পট গোল 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 গোল, যেখানে ক্যারেক্টার দাঁড়িয়ে থাকে তার উপরেই ফেলা হয় স্পটলাইট। তো সেই স্পটলাইট যখন আঙুলের উপরে পড়ে তখন আঙুলের খেলা গিলি 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 ছু গায়েব করে দিলাম। আঙুলের খেলা ভালো জমে। সেই রূপোলি নখে এখন বারবার বাইরের সবুজ নিয়নের আলো প্রতিফলিত হচ্ছে। এই নিয়নের আলো কোথা থেকে আসছে? বাইরে থেকে? কোথা থেকে? হোটেল মেট্রোপল থেকে। তাহলে হোটেল মেট্রোপল থেকে যে সবুজ নিয়নের আলো জানলা দিয়ে আসছে তার নখের উপরে প্রতিফলিত হচ্ছে আর বেশ জলজল করছে, ঝলমল ঝলমল করছে। আর ওইভাবে রেখে বলছে, I want that crow। মানে কি? আমি ওই কাকটা চাই। ফিস ফিস করে বলছে, I want that crow। ফিস ফিসে শুকনো গলায় ইংরেজিতে আরগাসের কথা এলো। ইংরেজিতেই আরগাস বলছে, I want that crow। এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল আমার সঙ্গে। তাহলে ম্যানিফিকো মানে স্প্যানিশ ভাষা, ম্যানিফিকো এটা তো নিশ্চিত। তাহলে এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল, ব্র্যাকেটে রাখো স্প্যানিশ ভাষা। কিন্তু এখন ইংরেজিতে বললো, স্প্যানিশ ভাষায় এতক্ষণ কথা বলছিল আমার সঙ্গে। কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি, ডায়েরিতে যখন কথাগুলো লিখছে শঙ্কু বুঝতে পারছে তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে। দাগ দাও, তাতে থেকে পড়েছে পর্যন্ত, তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে, দাগ দাও। প্রশ্ন লেখো। এই যে তাতে থেকে পড়েছে পর্যন্ত, তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে। প্রশ্ন লেখো। কোন কথায় একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে? কার কোন কথায়? কার কোন কথায় লেখো, কার কোন কথায় লোভের ইঙ্গিত এসে পড়েছে? লোভ তো অনেকের মধ্যে আছে, কিন্তু সেই লোভটা অনেকে কী করে? কন্ট্রোল করে, চেপে রাখে। সেই লোভটা যখন একবারে প্রচণ্ড হয়ে ওঠে, উগ্র হয়ে ওঠে, একবার বাইরে বেরিয়ে আসে, বীভৎস, তখন তাকে আমরা কি বলি? না, নির্লজ্জ লোভ। লোভী নির্লজ্জ হয়ে উঠেছে, এতটা লোভ। আরে মানুষের মধ্যে লোভ থাকে, কিন্তু ওই রকম লোভী মানুষ, ইস অমানবিক, নিষ্ঠুর। আর সেটা যখন বাইরে আসে, প্রকাশ্যে আসে, তাকে বলা হয় নগ্ন। নগ্ন মানে উন্মোচিত হওয়া, প্রকাশ্যে আসা। তাহলে তার কথার মধ্যে একটা নির্লজ্জ লোভ ঘুরিয়ে ফিরিয়ে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা হয়তো করছিল, বা এখনও পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে বলেনি যে আমি আপনার ওই করভাসকে চাই, কাকটাকে চাই, এতক্ষণ তো বলেনি। যদি ভদ্রলোক কি করে, কোনো ভদ্রলোক মানে সমাজে থাকার উপযুক্ত ভদ্রলোক, যার লজ্জা শরম আছে, আবার লোভও আছে, তারা একটু ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা করে প্রস্তাব রাখবে যে আপনার এই করভাসকে, কাকটাকে আমার দরকার, আমাকে দিন আপনি, সেটা ঘুরিয়ে ফিরিয়ে বলবে। কিন্তু ডিরেক্ট সরাসরি আপনার এই কাকটা আমার চাই, হ্যাঁ, এটা কি নির্লজ্জ রে বাবা। এরকম আছে, এক একজন নির্লজ্জ পাবলিক আছে, কিন্তু হ্যাঁ নিজের জিনিস নয়, অথচ এরকমভাবে নির্লজ্জের মতো এরকম বলে এটা আমার দরকার, এটা আমাকে দিতেই হবে, এরকম করে ভয় দেখায়, জোর জবরদস্তি করে, একবারে লোভী তো লোভী, এখন নির্লজ্জ লোভী। তাহলে তার কথার মধ্যে একটা নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়ছে যে আই ওয়ান্ট দ্যাট ক্রো। কী বলে রে? কিন্তু আসলে করভাসের কণ্ঠস্বরে ছিল অনুনয়। তবে এটা আবার এখানে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেভাবে বলছে তাদের মনে হচ্ছে সে যেন একবার রীতিমতো ধমক দিচ্ছে, হ্যাঁ, প্রেশার দিয়ে তার কাছ থেকে কাকটা নিতে চাইছে, আই ওয়ান্ট দ্যাট ক্রো। কিন্তু না, ওটাই ওর স্বাভাবিকত্ব। ওই কথার মধ্যে কিন্তু অনুনয় ছিল, কণ্ঠস্বরে অনুনয় ছিল, একটা অনুনয় বিনয় করছে, একটা রিকোয়েস্টের ব্যাপার। কিন্তু গলার স্বরটা ওর এমন ভারী, তাতে আমরা কি ভাবছি বা শঙ্কু কী ভাবছে, ও যেন জোর জবরদস্তি করছে, হ্যাঁ, নির্লজ্জের মতো চেয়ে বসছে। আছে এরকম এক একজন আছে, মানে সংখ্যায় কম। রাইট এক একজনের গলার স্বর এতটা ভারী, এতটা কর্কশ, হ্যাঁ, একটা ভারী কি ভাব থাকে, তো একটু স্বাভাবিকভাবে কথা বললেও মনে হয় যেন রেগে কথা বলছে, গম্ভীর হয়ে কথা বলছে, হ্যাঁ, জোরে কথা বলছে, এরকম একটা ব্যাপার মনে হয়। দেখে আমরাই ভয় পেয়ে যাই, বুঝতে পারি না আসলে কি অনুনয় বিনয় করছে, রিকোয়েস্ট করছে, নাকি অর্ডার দিচ্ছে। আরগাসের কণ্ঠস্বরটা সেরকম। যাই হোক, তো আসলে আরগাসের কণ্ঠস্বরে ছিল অনুনয়।
আই ওয়ান্ট দ্যাট ক্রো। আবার বললো আরগাস, আরগাস আবার বললো আই ওয়ান্ট দ্যাট ক্রো, আমি এই কাকটা চাই। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম। কী রে ভাই লোকটা চুপ করে চেয়ে আছে। শঙ্কু কি বলে? এখন কিছু বলার দরকার নেই। হ্যাঁ স্যার, আগে যে লাইনটা ছিল তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়ছে, এই লাইনটার কোশ্চেনটা কি হবে? কার কোন কথায় নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে? কার কোন কথায়? কথাটি কি? কার কোন কথায়? বোঝা গেছে? স্যার তাহলে শঙ্কু আর একটু দেখতে চায়, দেখি এর উদ্দেশ্যটা ঠিক মতো বুঝি, মনোভাবটা কি। এখন কিছু বলার দরকার নেই, ও বলছে বলুক, আই ওয়ান্ট দ্যাট ক্রো বলছে বলুক, আরও কিছু বলার দরকার নেই আমার, এখন কিছু বলার দরকার নেই, একটু দেখি আর কি বলতে চায় লোকটা, দেখা যাক। শঙ্কু অপেক্ষা করছে। আরগাস এতক্ষণ জানলার দিকে ছিল, জানলার দিকে চেয়েছিল, তো এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো, শঙ্কুর দিকে তাকিয়ে আরগাস এবারে বলছে, ভারী অদ্ভুত লাগছিল এই অন্ধকার আর সবুজ আলোর খেলা। অন্ধকার হয়ে গেল, আবার সবুজ আলো জ্বলে উঠলো, আবার অন্ধকার, আবার সবুজ আলো পড়ছে। এই অন্ধকার আলো, আলো অন্ধকার, এই যে আলো অন্ধকার, অন্ধকার আর আলোর এই যে খেলা, এটা বেশ অদ্ভুত লাগছিল। এইটাই তো অর্ধেক মাইন্ড ডাইভার্ট করে নেবে। হ্যাঁ, মাইন্ডটাকে ডাইভার্ট করে দিচ্ছে। ভারী অদ্ভুত লাগছিল, দাগ দাও লাইনটা, এই অংশটুকু দাগ দাও, ভারী অদ্ভুত লাগছিল। প্রশ্ন লেখো, কোনটি অদ্ভুত লাগছিল? তাহলে ভারী অদ্ভুত লাগছিল, তো এই দৃশ্যটা অদ্ভুত লাগছিল। অন্ধকার সবুজ আলো, অন্ধকার সবুজ আলো, তার মানে ওই হোটেল মেট্রোপোলের সবুজ নিয়নের বাতি জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, আর তাতেই ঘরটা অন্ধকার হচ্ছে, আবার জ্বলে উঠছে আলো। তাহলে অন্ধকার আর সবুজ আলোর খেলা অদ্ভুত লাগছিল। এও যেন একটা ভেলকি, ভেলকি ম্যাজিক। কোশ্চেনটা একবার বলবে? ভারী অদ্ভুত লাগছিল। প্রশ্ন লেখো, কোনটি অদ্ভুত লাগছিল? কোনটি ভারী অদ্ভুত লাগছিল? আর পরের লাইনটা আমি দাগ দিতে বললাম, এও যেন একটা ভেলকি, এটা দাগ দাও। প্রশ্ন লেখো, এখানে ভেলকিটি কি? কোন ভেলকির কথা বলা হয়েছে? ভেলকি মানে তো জাদু, ম্যাজিক। তাহলে আরগাস যেমন জাদু দেখায়, মানে এই আছে 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 ব্যাস গায়েব করে দিল। জাদুতে এরকম হয়, গায়েব করে দিল, ভ্যানিশ করে দিল। তাহলে ম্যাজিক জাদুতে যেমন গায়েব করে দেওয়া হয়, ভেলকিতে যেমন গায়েব করে দেওয়া হয়, এখানেও দেখা যাচ্ছে ভেলকি। এখানে কি ধরনের ভেলকি? আলো পড়ছে, দেখা যাচ্ছে, আলোটা গায়েব হয়ে যাচ্ছে। হ্যাঁ আলো পড়ছে, দেখা যাচ্ছে না, আলো পড়ছে, দেখা যাচ্ছে আরগাসকে। আলো যখন গায়েব হয়ে গেল, আরগাস তখন অন্ধকারে ডুবে গেল। তাহলে এই যে আলো পড়ছে, আলো চলে যাচ্ছে, আলো পড়ছে, আলো চলে যাচ্ছে, এটা যেন আলোর ভেলকি। তাহলে এও যেন একটা ভেলকি। কোশ্চেনটা কি বললে? প্রশ্ন বললাম, ভেলকিটি কি? আচ্ছা, লোকটা এই আছে এই নেই, এটাই ভেলকি। আলো পড়ছে, লোকটা মানে আরগাস আছে। আলো নেই নেই অন্ধকার, লোকটা গায়েব হয়ে গেল। তাহলে আলো আছে, লোকটা দেখা যাচ্ছে, আলো নেই, লোকটা গায়েব। তাহলে এই যে আলো আছে আলো নেই, লোকটা গায়েব, লোকটা আবার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ভেলকি। লোকটা এই আছে এই নেই, দাগ দাও, লোকটা এই আছে এই নেই। এটার প্রশ্ন লেখো, লোকটি কে? কেন এই আছে এই নেই? কেন সে এই আছে এই নেই? মানে এক্ষুনি আছে এক্ষুনি নেই, কেন? লোকটিকে কেন সে এই আছে এই নেই? আরগাসের লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠলো, লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠছে। সেগুলো এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে, এই লম্বা আঙুলগুলো নিজের দিকে ঘুরিয়ে ইঙ্গিত করছে, আমাকে দেখো প্রফেসর, আমাকে দেখো, নিজের দিকে ইঙ্গিত করছে, আমাকে দেখো প্রফেসর, দেখো আমাকে, আমার দিকে দেখো, আমি আরগাস, বিশ্বের সেরা জাদুকর, আমি বিশ্বের সেরা জাদুকর। 2 আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে। 2 আমেরিকার প্রত্যেকটা শহরে যারা জাদু পছন্দ করে, সেই জাদুপ্রিয় মানুষ আমাকে চেনে, জানে, কারণ আমি খেলা দেখাতে গিয়েছি। আমার খেলা ছড়িয়ে পড়েছে আমেরিকায়, 2 আমেরিকাতে। ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই আমাকে চেনে। ডাক দাও, ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই আমাকে চেনে। দাগ দাও, প্রশ্ন লেখো, সবাই কাকে কেন চেনে? মানে কি কারণে চেনে? কাকে কেন চেনে বা কি জন্য চেনে?
তাহলে আরগাসের ম্যাজিকের জন্য আরগাসকে চেনে দুটো আমেরিকার, উত্তর আর দক্ষিণ আমেরিকার সমস্ত শহরের প্রতিটা জাদুপ্রিয় মানুষ, ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই তাকে চেনে। সবাই কাকে কেন চেনে, এটাই প্রশ্ন। সবাই কাকে কেন চেনে লেখা হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে সবাই আমাকে চেনে। আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি, দাগ দাও। আগামী মাসে পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি, দাগ দাও। এটার প্রশ্ন লেখো, কে কেন পৃথিবী ভ্রমণে বেরোচ্ছিলেন বা বেরোবেন? কে কেন পৃথিবী ভ্রমণে বেরোবে? তাহলে উত্তর হবে আরগাস পৃথিবী ভ্রমণে বেরোবে তার পাখিদেরকে নিয়ে। সারা পৃথিবীতে বড় বড় শহরে গিয়ে খেলা দেখাবে, জাদু দেখাবে, আর জাদুপ্রিয় মানুষের মন জয় করবে। রোম, ম্যাড্রিড, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোম, টোকিও, হংকং বিভিন্ন শহরে পৌঁছে যাবে। এর আগে এই সমস্ত শহরগুলোর কথা বলেছি, এগুলো কোথাকার রাজধানী আলোচনা করা হয়ে গেছে, সবার মনে আছে? হ্যাঁ স্যার। তা রোম হ্যাঁ স্যার, ইতালির রাজধানী। ইটালির রাজধানী। ম্যাড্রিড, স্পেনের রাজধানী। ম্যাড্রিড কার? স্পেনের রাজধানী। স্পেনের রাজধানী। প্যারিস, ফ্রান্সের রাজধানী। ফ্রান্সের রাজধানী। লন্ডন, ইংল্যান্ড। ইংল্যান্ডের রাজধানী। অ্যাথেন্স, গ্রিস। গ্রিসের রাজধানী। স্টকহোম, সুইডেনের রাজধানী। সুইডেনের রাজধানী। টোকিও, জাপান। জাপানের রাজধানী। হংকং, চীনের রাজধানী। চীনের প্রজাতন্ত্র। হ্যাঁ, প্রজাতান্ত্রিক অঞ্চল। তাহলে এই সমস্ত বড় বড় শহরে সে আগামী মাসে পৃথিবী ভ্রমণে বের হচ্ছে। আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে, শুধু আমেরিকায় নয়, আমেরিকাতে তো স্বীকৃত হয়েছেই, এখন সারা বিশ্বে আমার ক্ষমতা, আমার জাদুর ক্ষমতা, ম্যাজিকের ক্ষমতা স্বীকৃত হবে। দাগ দাও, আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে, দাগ দাও, দাগ দাও। প্রশ্ন লেখো, কার ক্ষমতা সারা বিশ্বে কিভাবে স্বীকৃত হবে? কার ক্ষমতা সারা বিশ্বে কিভাবে স্বীকৃত হবে, দাগ দাও। তাহলে প্রশ্ন এটা, উত্তর আরগাসের ক্ষমতা সারা বিশ্বে কিভাবে স্বীকৃত হবে? না, সারা বিশ্বে বড় বড় শহরগুলোতে সে ম্যাজিক দেখাবে এবং সেই ম্যাজিকে জাদুপ্রিয় মানুষকে মুগ্ধ করে সারা বিশ্বে সবার স্বীকৃতি আদায় করে নেবে। কিন্তু আমার চমকপ্রদ ম্যাজিক আরও সহস্রগুণে বেশি চমকপ্রদ হবে। কিসে জানো? দাগ দাও। আমার চমকপ্রদ ম্যাজিক, এই লাইনটা দাগ দাও, আরও সহস্রগুণে বেশি চমকপ্রদ হবে। কিসে জানো? এই লাইনটা পুরোটা দাগ দাও। প্রশ্ন লেখো, কার চমকপ্রদ ম্যাজিক কিভাবে আরও চমকপ্রদ হবে? কার চমকপ্রদ ম্যাজিক কিভাবে আরও চমকপ্রদ হবে? তাহলে আমার ম্যাজিক তো চমকপ্রদ, সবাই তো মুগ্ধ হয়ই, কিন্তু আরও 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 চমকপ্রদ হবে, সবাইকে চমকে দেবো, অবাক করে দেবো। কী কারণে, কি হলে সেটা জানো? ইফ আই গেট দ্যাট ক্রো, দ্যাট ইন্ডিয়ান ক্রো, মানে কি? ইফ আই গেট দ্যাট ক্রো মানে কি? যদি আমি এই কাকটা পেতে পারি, যদি আমি এই কাকটা পাই, দ্যাট ইন্ডিয়ান ক্রো, ওই ভারতীয় কাকটা যদি পাই, তাহলে আরও 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 চমকপ্রদ হবে আমার ম্যাজিক। ওই পাখি আমার চাই প্রফেসর, ওই পাখি আমার চাই, আমার চাই, আমার চাই, চাই আমার ওই পাখি, ওই পাখি আমার চাই। দাগ দাও, ওই পাখি আমার চাই, দাগ দাও। প্রশ্ন লেখো, কোন পাখি কে কেন চায়? কোন পাখি কে কেন চায়? তাহলে করভাসকে চায় আরগাস, চায় কারণ সারা বিশ্বময় তার ম্যাজিক আরও চমকপ্রদ হবে, সে সারা বিশ্বে স্বীকৃতি পাবে যদি করভাসকে পায়, এই কারণেই সে পাখিটাকে চায়। আরগাস তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে ফিসফিস করে কথা বলছে, যেন একবারে ভিলেন। If I get that crow, that Indian crow,
আর গাছ তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে। আমার চোখের সামনে মানে কার চোখের সামনে? স্যার শঙ্কুর হ্যাঁ, চোখের সামনে নেড়ে নেড়ে কি করতে চাইছে? হিপনোটাইজ করতে চাইছে, হিপনোটাইজ সম্মোহিত করতে চাইছে, জাদু দিয়ে মুগ্ধ করে দিতে চাইছে, একবারে তাকে স্টিল ফ্রিজ করে দেবে। আঙুলগুলো সাপের ফোনার মতো দোলাচ্ছে, সাপের ফোনার মতো দোলাচ্ছে আঙুলগুলো, দেখা যাচ্ছে ছবিতে? সাপের ফোনার মতো আঙুলগুলো দোলাচ্ছে। নখগুলো সবুজ আলোয় চকচক করছে, সবুজ আলো পড়ছে নখের উপরে চকচক করছে। আর আমি মনে মনে হাসলাম, শঙ্কু মনে মনে হাসছে, বলছে পাগলা কাকে হিপনোটাইজ করার চেষ্টা করছিস? আমাকে? হয়েছে, তুই যেখানে তোর এই ক্ষমতা প্রয়োগ করিস না কেন, আমার উপরে প্রয়োগ করলে কাজ দেবে না, দাগ দাও। আমি মনে মনে হাসলাম। কে কেন মনে মনে হেসেছিল? কারণ শঙ্কু বুঝতে পারছে যে ও হিপনোটাইজ করার চেষ্টা করছে, কিন্তু হিপনোটাইজ করলে যে তার উপরে কোনো কাজ হবে না, কারণ তার নিজের উপরে অনেক বেশি নিয়ন্ত্রণ রয়েছে শঙ্কুর নিজের উপরে। অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, অন্য কেউ তাকে তার কন্ট্রোলে নিতে পারবে না। মনে মনে হাসলাম। স্যার কোশ্চেনটা আরেকবার বলো। কে কেন মনে মনে হেসেছিল বা হাসলো? তাহলে মনে মনে হাসলাম। আমার জায়গায় অন্য যে কোনো লোক হলেই আরগাসের কার্যসিদ্ধি হতো। আমার জায়গায় মানে শঙ্কুর জায়গায় অন্য যে কেউ হলে আরগাসের কার্যসিদ্ধি হতো, মানে আরগাস তাকে হিপনোটাইজ করে ফেলতে পারতো। দাগ দাও। আমার জায়গায় অন্য যে কোনো লোক হলে আরগাসের কার্যসিদ্ধি হতো, দাগ দাও। এটার প্রশ্ন লেখো। আরগাসের কার্য কিভাবে সিদ্ধ হতো? কিভাবে আরগাস কার্যসিদ্ধি করত? আরগাস কিভাবে কার্যসিদ্ধি করত? তাহলে অন্য কেউ থাকলে আরগাস তাকে খুব সহজে হিপনোটাইজ করে ফেলতে পারতো, অর্থাৎ সে লোক হিপনোটাইজড হতো। কিন্তু শঙ্কুকে হিপনোটাইজ করা তো সহজ নয়। সেই সুযোগে ও তাকে হিপনোটাইজ করে সেই সুযোগে খাঁচার পাখিও আরগাসের হস্তগত হতো, অর্থাৎ আরগাস খাঁচার পাখিটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিত। আমাকে হিপনোটাইজ করা যে সহজ নয় সেটা এবার আমার কথা থেকেই বোধ হয় জাদুকর বুঝতে পেরেছে। জাদুকর আরগাস বুঝতে পেরেছে যে শঙ্কুকে হিপনোটাইজ করা সহজ নয়। হিপনোটাইজ করার চেষ্টা করছে, কিন্তু শঙ্কু বলছে, মিস্টার আরগাস আপনি বৃথা বাক্য ব্যয় করছেন। আপনি যেভাবে চেষ্টা করছেন, আপনি যেভাবে কথা বলছেন, আপনি যেখানে সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, এটা বৃথা। আপনার এই সব পরিশ্রম, সব কথা সব ব্যর্থ, জলে যাবে। মিস্টার আরগাস আপনার বাক্য ব্যয় করা এখানে বৃথা। আপনি বৃথা বাক্য ব্যয় করছেন, আর আমাকে সম্মোহিত করার চেষ্টাও বৃথা। শুধু শুধু এখানে ভুল লোকের উপরে প্রয়োগ করার চেষ্টা করছেন। আমাকে সম্মোহিত করার বৃথা। আমার উপরে আপনি পারবেন না নিয়ন্ত্রণ করতে। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। এই লাইনটা দাগ দাও। আমার পক্ষে সম্ভব নয়, আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়, দাগ দাও। এটার প্রশ্ন লেখো। কে? হ্যাঁ, পুরো লাইনটাই। কে কাকে কি অনুরোধ করেছিল? তাহলে উত্তর, প্রফেসর শঙ্কুকে অনুরোধ করেছিল আরগাস করভাসকে দেওয়ার জন্য, কিন্তু এই অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়, অর্থাৎ করভাসকে আমি দিতে পারবো না। করভাস শুধু আমার ছাত্রই নয়, আমার ছাত্র শুধু তা নয়, সে আমার সন্তানের মতো। ওই জন্যই তো একটু আগে বলেছিল যে করভাসের বিরুদ্ধে গিয়ে, তার মনের বিরুদ্ধে গিয়ে তাকে জোর করে কিছু করাতে চায় না। সন্তানকে তো এইভাবেই বাবা মারা দেখে, এইভাবেই কিন্তু তাদের কথা শোনে। তাই আমার সন্তানের মতো আমার ছাত্র শুধু নয়, আমার সন্তানের মতো আমার বন্ধু। আমি আমার মনের কথা ওর সঙ্গে, ও আমার মনের কথা আমার সঙ্গে এইভাবে কিন্তু ভাগ করে নিই আমরা। সে আমার বন্ধু। আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণায়, তার মানে আমার অক্লান্ত পরিশ্রম আর গবেষণার ফলেই কিন্তু করভাস আজ করভাস হয়ে উঠেছে। ফলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকার, অনেক সময় দিয়ে, আমার অন্তরের অনেক সহানুভূতি দিয়ে তাকে কিন্তু আমি করভাস হিসেবে তৈরি করেছি। তাহলে একে কী করে আমি আমার কাজ ছাড়া করতে পারি? এ তো আমার সন্তানের মতো রে বাবা। প্রফেসর আরগাসের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক তীব্র করে আরও গম্ভীর হয়ে বলছে, প্রফেসর, মানে এটা ধমক দেওয়ার মতো বলছে।
কিন্তু পরক্ষণে সে আবার গলা নামিয়ে বলে চললো, আবার গলা নামিয়ে বললো, কারণ বুঝে গেছে যে না, ধমক দিয়ে দিয়েছি, ধমক দিয়ে তো কাজ হবে না। আর একটু নরম হয়ে বলছে, প্রফেসর তুমি কি জানো না যে আমি ক্রোড়পতি? তুমি কি জানো না যে আমি কোটিপতি? তোমার টাকা দরকার তো, কত টাকা দরকার বলো? আমি কোটিপতি, দিচ্ছি আমি তোমাকে, প্রচুর টাকা দেবো। শহরের পূর্ব প্রান্তে আমার একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ আছে। ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে রাখো, পুরো লাইনটাই ব্র্যাকেটে। শহরের পূর্ব প্রান্তে, এটা ব্র্যাকেটে। 50 কামরা বিশিষ্ট প্রাসাদ, এটাও ব্র্যাকেটে। 50 কামরা বিশিষ্ট প্রাসাদ, বোঝো অবস্থা। হ্যাঁ, একটা লোক থাকবে, তার 50 কামরা বিশিষ্ট প্রাসাদ। কোথায় থাকবে কি জানি, আমাদেরকে 2-4টে কামরা দে রে বাবা, থাকার জায়গা নেই। 50 কামরা বিশিষ্ট প্রাসাদ, শহরের পূর্ব প্রান্তে তার প্রাসাদ রয়েছে। সেটা কি তুমি জানো না? দাগ দাও, সেটা কি তুমি জানো না? সেটা কি তুমি জানো না? প্রশ্ন করছে হ্যাঁ বাচ্চকে, উত্তর আসে না বাচ্চকে। সেটা কি তুমি জানো না? তার মানে হ্যাঁ তুমি জানো না, তুমি জানো না, তাই না? না, তুমি জানো না। সেটা কি তুমি জানো না? প্রশ্ন লেখো, কে কি জানে না? সেটা কি তুমি জানো? উত্তর আসবে সেটা সে জানে না। তাহলে কে কি জানে না? তাহলে প্রফেসর শঙ্কু জানে না শহরের পূর্ব প্রান্তে আরগাসের একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ আছে, সেটা জানে না। আরও জানে না অনেক কিছুই। আমার বাড়িতে 26 জন চাকর। ওরে বাস, ব্র্যাকেটে রাখো, 26 জন চাকর। অত চাকর, কেউ তার পা টিপে দেবে, কেউ তার মাথা টিপে দেবে, কেউ তার গলা টিপে দেবে। বাড়িতে 26 জন চাকর, ব্র্যাকেটে। আমার 4টে ক্যাডিলাক গাড়ি, 4টে ক্যাডিলাক গাড়ি আছে, ব্র্যাকেটে রাখো, 4টে ক্যাডিলাক গাড়ি। এসব কি তুমি জানো? দাগ দাও, এসব কি তুমি জানো? কে কি সব জানে না? প্রশ্ন লেখো, কে কি সব জানে না? তাহলে এসব কি তুমি জানো? তোমার না, জানো না। তাহলে তুমি জানো না যখন তুমি শোনো, তোমার টাকা দরকার, কত টাকার খরচের তোয়াক্কা আমি করি না প্রফেসর। কত টাকা দরকার বলো এই করভাসকে দেওয়ার জন্য? হ্যাঁ, ওই পাখির জন্য তোমাকে আমি আজই এক্ষুনি 10,000 স্কুডো দিতে রাজি আছি। 10,000 স্কুডোকে ব্র্যাকেটে রাখো, এক্ষুনি এই মুহূর্তে এইখানে আমার কাছেই আছে। 10,000 স্কুডো দিতে আমি রাজি আছি। কত চাও তুমি বলো? 10,000 স্কুডোকে ব্র্যাকেটে। আর 10,000 স্কুডো মানে কত টাকা? হ্যাঁ, 10,000 স্কুডো মানে প্রায় 15,000 টাকা। ব্র্যাকেটে রাখো, প্রায় 15,000 টাকাকে ব্র্যাকেটে। সেই সময় প্রায় 15,000 টাকা মানে প্রচুর প্রচুর, অনেক অনেক অনেক, কয়েক লাখ টাকা। আরগাস জানে যে সে যেমন খরচের তোয়াক্কা করে না, আরগাস জানে আরগাস খরচের তোয়াক্কা করে না, এটা ঠিক। কিন্তু আমি তেমনি টাকা জিনিসটাই তোয়াক্কা করি না। শঙ্কু টাকাকে তোয়াক্কা করে না, টাকার প্রতি তার কোনো লোভ নেই, টাকা তোয়াক্কা শঙ্কু করে না। সে কথাটা তাকে বললাম, দাগ দাও। সে কথাটা তাকে বললাম, দাগ দাও। প্রশ্ন লেখো, কে কাকে কোন কথাটা বলল? তাহলে সে কথাটা তাকে বললাম মানে শঙ্কুকে বলল যে শঙ্কু টাকা জিনিসটার তোয়াক্কা করে না। আরগাস এবার একটা শেষ চেষ্টা করলো, এই লাইনটা দাগ দাও। আরগাস এবার একটা শেষ চেষ্টা করলো, এই লাইনটা দাগ। প্রশ্ন লেখো, আরগাস কিভাবে শেষ চেষ্টা করেছিল? আর ওর সঙ্গে আরেকটা প্রশ্ন লেখো, কোন চেষ্টা, চেষ্টাটা কি? আরগাস কিভাবে শেষ চেষ্টা করেছিল, কিভাবে, আরেকটা শেষ চেষ্টাটি কি? আরগাস কিভাবে শেষ চেষ্টা করেছিল এটা, আর একটা আরগাস কিভাবে চেষ্টা করেছিল আর শেষ চেষ্টাটি কি লেখা হয়েছে? তাহলে একবার শেষ চেষ্টা করলো। একটা অলৌকিক যোগাযোগ, বহু ভারতীয় একটা সময় অলৌকিক যোগাযোগকে বিশ্বাস করত, অলৌকিকতাকে বিশ্বাস করত। হ্যাঁ, আমরা যেটাকে কি বলি, কোইন্সিডেন্ট, কাকতালীয় ব্যাপার। কিন্তু সেটা অনেকের কাছে সংস্কার থেকে কি মনে হয়, একটা অলৌকিক ব্যাপার, একটা ঐশ্বরিক ব্যাপার। এর মধ্যে একটা অলৌকিক যোগ আছে, একটা ঈশ্বরের, একটা ভগবানের একটা যোগ আছে, হাত আছে। আমরা অনেকে সংস্কারাচ্ছন্ন যারা মনে করি। আবার যারা যুক্তি দিয়ে ব্যাপারটাকে বিচার করে তারা বিচার করে না এর মধ্যে কোনো
অলৌকিকতার ব্যাপার নেই, এর মধ্যে কি রয়েছে ওই যে কাকতালীয় মানে কোইন্সিডেন্ট। এটা এই সময় হয়েছে, তার সাথে সাথে যখন ওই সময় হয়ে যায় অনেকে সংস্কার থেকে মনে করে এটা উপরওয়ালার হাত, কিন্তু আমরা মনে করি না, এটা হওয়ারই ছিল, ওই সময়টা শুধু মিলে গেছে। কি তাই না? হ্যাঁ স্যার। রাস্তায় ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে রাস্তা পার হয়ে গেল কালো বিড়াল, আর তারপরে ড্রাইভার যদি ওটাকে গুরুত্ব না দিয়ে পাত্তা না দিয়ে এগিয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সংস্কারাচ্ছন্ন মানুষ, ধর্মবিশ্বাসী মানুষ কি বলবে? হ্যাঁ, বিড়ালটার কারণেই, কালো বিড়ালটার কারণেই হয়েছে, বিড়াল রাস্তা কেটে গেছে, তা সত্ত্বেও কিন্তু ও মানেনি, তাই হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা কি মনে করব? আমরা মনে করব এটা কোইন্সিডেন্ট, এটা হয়ে গেছে, এটা হওয়ারই ছিল। হয়তো ওই কালো বিড়ালটাকে দেখে ওর যে কনফিডেন্স লেভেলটা অনেকটা কমে গেছে, তা সত্ত্বেও যখন ও ড্রাইভ করে যাচ্ছে, কনফিডেন্স লেভেল যখন কমে যায় তখন কিন্তু হাত কাঁপতে থাকে, নিজের উপরে কন্ট্রোল থাকে না, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। বা এখানে কনফিডেন্স লেভেলের কারণে নেমে যাওয়ার কারণে নয়, অন্য কোনো কারণে কনফিডেন্স লেভেল তোমার হাই, তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, কিন্তু অন্য দিক থেকে কেউ এসে দিল ধাক্কা, তাহলে তোমার কনফিডেন্স লেভেলের কারণে তো তুমি ড্রাইভ ঠিকঠাক করলেও অন্য কারোর কারণে তো অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে, হয় না? আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার একেবারে পাশ দিয়ে, সাইড দিয়ে, ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো হঠাৎ করে যদি ফুটপাথে এসে গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়, এই যে রিক্সা, টোটো, এরা কি করে মাঝে মাঝে দেখবে আবার গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়ে চলে যাচ্ছে, তাহলে তুমি সাবধানে যাচ্ছ, কিন্তু অন্য কারোর কারণে অ্যাক্সিডেন্টটা হয়ে যাচ্ছে। আর সেই দিনকারই হয়তো বাড়ি থেকে বেরোনোর সময় মা বলছে, আজকে যাস না, হ্যাঁ আজকে যাস না, আজকে যাওয়ার দরকার নেই, আজকে মনটা কেন যেমন কু ডাকছে, কেমন একটা মনটা হচ্ছে অশনি সংকেত দিচ্ছে, তো যাস না আজকের বাবা, বাইরে যাস না, কিন্তু তুমি শোনোনি, জোর করে চলে এসেছো, তারপরে অ্যাক্সিডেন্ট হলো, বাড়ি ফিরে গেলে কি হবে? কাঁদেন নিচ্ছে কি বলেছিলাম? হ্যাঁ, মায়ের মন, কি বলেছিলাম? মায়ের মন বুঝতে পারে আগাম, সব বুঝতে পারে, শুনিস নি কথা? হ্যাঁ, 2-4 পাতা পড়ে বেশি জেনে গেছো না? হলো তো, হলো কি হলো না? তখন তোমার কাছে কি লজিক আছে? কারণ লজিকটা তুমি দিলেও সেই লজিকটা দাঁড় হবে না তখন, কারণ তুমি তো হেরে গেছো না। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট না হয়, ঘুরে গিয়ে তুমি কিন্তু পাল্টা একটা যুক্তি দিতে পারো, কি মা কিছুই তো হলো না, ঘুরে তো চলে এলাম, দিব্যি সাকসেস হলাম। তো যাই হোক, এর মধ্যে একটা কোইন্সিডেন্টের ব্যাপার থাকে, কাকতালীয়, কিন্তু আমরা এগুলোকে কপাল, ভাগ্য, ওপরওয়ালার সঙ্গে জুড়ে দিই। তো এই যে ভারতীয়রা এটা বিশ্বাস করে অনেকে, তো শঙ্কু এখন ওই ভারতীয়দের যে ইমোশন নিয়ে খেলা শুরু করেছে, আবেগ নিয়ে। তো বলছে, তুমি তো ভারতীয়, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? দাগ দাও, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? দাগ। প্রশ্ন লেখো, অলৌকিক যোগাযোগ কি? এখানে কোন অলৌকিক যোগাযোগের কথা বলা হয়েছে? তাহলে এখানে অলৌকিক যোগাযোগের কথা বলা হয়েছে, পাখিটার নাম মানে কাকটার নাম করভাস, আর ম্যাজিশিয়ানের নাম আরগাস। আরগাস, করভাস, করভাস, আরগাস, আরগাস, করভাস, করভাস, আরগাস। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে আমার এই যে করভাস উড়ে গেল। হ্যাঁ, এই যে একটা ঝাঁটার কাঠি ঠোঁটে নিয়ে উড়ে গেল। আমার বাড়ির সামনে একটা এসেছিল, আমার বাড়ির সামনে এসেছিল একটা। ওকে নিয়ে পড়াশোনা হচ্ছে, ও চলে আসে মাঝে মাঝে। স্যার কোশ্চেনটা একটু আরেকবার বলবে? কোশ্চেনটা হচ্ছে, অলৌকিক যোগাযোগটি কি? তাহলে তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? উত্তর বলে দিয়েছি, অলৌকিক যোগাযোগ কোথায়? চিলি। আরগাসের বাবা মা আরগাসের নাম রেখেছিল আরগাস, কেন? নিশ্চয়ই একটা অলৌকিক ব্যাপার ছিল। আর তুমি তোমার কাকের নাম সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই ভারতবর্ষে বসে কেন তুমি তোমার কাকের নাম করভাস রাখলে? তাহলে আমার জন্য বলো, তাহলে ওর নাম আমার নাম, দেখো ম্যাচ খেয়ে যাচ্ছে কিছুটা উচ্চারণে। অলৌকিক যোগাযোগ তুমি বিশ্বাস করো না? ভেবে দেখো, আরগাস, করভাস, করভাস, আরগাস, আরগাস, করভাস মিলে গেছে। ওই কাকের নামকরণ হয়েছে আমারই জন্য। হ্যাঁ,
কথায় আর গাছের সাথে পাখির একটা সংযোগ ছিল। না, সেটা আগে হয়ে গেছে। ওটা পাখির সঙ্গে সম্পর্ক আর চোখের সঙ্গে সম্পর্ক, ওটা আলাদা। কিন্তু এটা হচ্ছে অলৌকিক যোগাযোগ। অলৌকিক যোগাযোগ হচ্ছে নামের যোগাযোগ, নামের। আমার নাম আরগাস, ওর নাম করভাস। করভাস, আরগাস, ভেবে দেখো ওই কাকের নামকরণ হয়েছে তো আমারই জন্য। এমনি এমনি কি হয়েছে? তাহলে তুমি তো অন্য, টাইম হচ্ছে। হ্যাঁ, সেটা কি তুমি বুঝতে পারছো না প্রফেসর? তুমি কি সেটা বুঝতে পারছো না? ওর নামকরণ তো আমারই জন্য হয়েছে, তার মানে ওই কাকটা আমারই প্রাপ্য, আমাকে দিয়ে যাও, দাগ দাও। সেটা কি তুমি বুঝতে পারছো না? এই লাইনটা দাগ দাও। সেটা কি তুমি বুঝতে পারছো না প্রফেসর? প্রশ্ন লেখো, কে কি বুঝতে পারছে না? কে কি বুঝতে পারছে না? উত্তর হবে আরগাসের কথা মতো শঙ্কু বুঝতে পারছে না। পাখির নামকরণ মানে কাকের নামকরণ হয়েছে তার নাম অনুসারে। আমি আর ধৈর্য রাখতে পারলাম না। তার মানে কোনো ভাবে যখন কাজ হয়নি তখন একবারে শেষ প্রয়োগ করেছে অলৌকিক যোগাযোগের কথা বলে প্রফেসর শঙ্কুকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চেয়েছে। আমি আর ধৈর্য রাখতে পারলাম না, অধৈর্য হয়ে উঠেছে শঙ্কু। কি বলে? চেয়ার ছেড়ে উঠে পড়লাম। মিস্টার আরগাস, তোমার বাড়ি গাড়ি খ্যাতি নিয়ে তুমি থাকো, আমার করভাস আমার কাছেই থাকবে, করভাস আমার কাছেই থাকবে। তোমার কোনো ভেলকি, তোমার কোনো কাজ, কোনো অজুহাত কাজ করবে না, কোনো ধমকি টমকি কাজ করবে না। থাকো তুমি তোমার করভাসকে নিয়ে, থাকো তুমি তোমার মতো, আর আমার করভাসকে নিয়ে থাকতে দাও। করভাস আমার কাছেই থাকবে। ওর শিক্ষা এখনও শেষ হয়নি, ওকে আরও শেখাতে হবে, ওর আরও শিক্ষা চলবেই। ও তো সবে শুরু করা হয়েছে, কিন্তু আরও 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 অনেক কিছু শেখানো বাকি রয়েছে। ওকে নিয়ে আমার এখনও অনেক কাজ বাকি, করভাসকে নিয়ে এখনও অনেক কাজ বাকি, আর এক্সপেরিমেন্ট চলবে। আমি আজ ক্লান্ত আমি। তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, 5 মিনিটকে ব্র্যাকেটে রাখো। তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, আমি 20 মিনিট দিয়েছি। চেয়েছিলে 5 মিনিট, আমি তোমাকে 20 মিনিট দিয়েছি। 20 মিনিট সময়কে ব্র্যাকেটে রাখো। আর দিতে পারছি না, আর আমার ধৈর্য নেই, আর সময় দিতে পারছি না। আমি ক্লান্ত, আমার পাখি ক্লান্ত, হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে, ঘুমাতে পারছে না। আমিও ঘুমাবো, আমি এখন ঘুমাবো, আমার পাখিও ঘুমাবে। সুতরাং গুড নাইট। ভদ্রলোকের শেষ কথা, গুড নাইট, নমস্কার, নমস্কার, বিদায় হতে পারেন। তাহলে গুড নাইট করে তাকে চলে যেতে ইঙ্গিত করলো। আমার কথাগুলো শুনে আরগাসের মুখে একটা হতাশার ছাপ। স্বাভাবিক, আরগাস ভেবেছিল শেষ যে তার পদ্ধতি, শেষ যে তার প্রয়োগ, সেটা কাজে লাগবে, কিন্তু না, কাজে লাগেনি। তো মুখটাতে একটু হতাশার ছাপ, কারণ ব্যর্থ হয়েছে। আশা রেখেছিল, আশা যখন হত হলো তখন হতাশা মুখের উপরে ছাপ ফেললো। তো সেই হতাশার ছাপ দেখে শঙ্কুর মনে একটু অনুকম্পা জেগেছিল, অনুকম্পার ভাব, তার প্রতি একটু দয়া, একটু অনুকম্পা, একটু দয়ার ভাব জেগেছিল। কিন্তু মনের দয়ার ভাব জাগলেও, প্রবেশ করলেও সেটাকে একেবারে আমল দিলাম না। কারণ শঙ্কু যদি এখন এই মুহূর্তে বেশি দুর্বল হয়ে পড়ে, বেশি দয়া দেখিয়ে ফেলে, তাহলে তো আরগাসকে, তার করভাসকে তুলে দিতে হবে। তার মানে আরগাসের হাতে করভাসকে তুলে দিতে হবে। অতএব মনে একটু অনুকম্পা, একটু দয়ার ভাব জাগলেও শঙ্কু সেটা পাত্তাই দিল না, আমল দিল না। আরগাস আবার বিলেতি কায়দায় মাথা নুইয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। বিলেতি কায়দাতে মাথা নুইয়ে ওরা গুড নাইট জানায়, তো মাথা নুইয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানালো। সে গুড নাইট জানিয়েও বেরিয়ে গেল। দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি করভাস এখনও জেগে আছে, কারণ করভাসের এখনও ঘুম আসেনি। করভাস কিছুতেই সহ্য করতে পারছে না এই আরগাসকে, লোকটাকে। হ্যাঁ, সে অস্বস্তিতে পড়েছে, বিরক্ত হচ্ছে, এখনও জেগে আছে। করভাস এখনও জেগে রয়েছে। খাঁচার কাছে গিয়ে শঙ্কু দেখল। আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে একটা শব্দ উচ্চারণ করলো। ঠোঁট ফাঁক করে করভাস একটা শব্দ উচ্চারণ করলো। কি শব্দটাতে যে একটা জিজ্ঞাসা রয়েছে সেটা তার বলার সুরেই স্পষ্ট। করভাসের বলার যে সুর, যে ধরন, তাতে স্পষ্ট হয়েছে সে জিজ্ঞাসা করছে কে, লোকটা কে, জানতে চাই যে কৌতূহলী হয়ে, কে এই লোকটা? পাগলা লোক। বললাম এক পাগলা জাদুঘর। হ্যাঁ, বলো, এটা পাগলা জাদুঘর, মাথার ঠিক নেই। হ্যাঁ, পাগলা জাদুঘর, তোমার নিয়ে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আসলে টাকার গরমটা বড্ড বেশি, টাকার গরম মানে টাকার অহংকারটা একটু বেশি। হ্যাঁ, তোমাকে চাইতে এসেছিল, আমি না করে দিয়েছি, একবারে না করে দিয়েছি। সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো, তুমি কিন্তু নিশ্চিন্তে ঘুমাও, আর কোনো সমস্যা নেই, আমি না করে দিয়েছি। আসলে টাকার অহংকার এত বেশি, হ্যাঁ, ও অহংকার দেমাগ দেখাচ্ছিল, আমি একেবারে না করে দিয়েছি। পাগলা জাদুকর কোথাকার,
জানে না কোথায় কি বলতে হয়, কাকে কি বলতে হয়। ও সবসময় টাকার অহংকারে নিজেকে অহংকারী মনে করে। যাই হোক, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো, কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান। কিন্তু তলে তলে সমস্যা আরও বাড়ছে বাড়ছে বাড়ছে, সেটা ভয়ঙ্কর আকার নেবে, যেটা পরের ক্লাসে আলোচনা হবে। হ্যাঁ স্যার, ক্লাইমেট। হ্যাঁ স্যার, এগুলাই থেকে মেইন স্টোরিটা হ্যাঁ, এখান থেকে মেন স্টোরিটা শুরু হবে। তবে আমরা আগে শুনলেও যতবার আবার পড়ি, যতবার আবার শুনি, আরও ভালো লাগে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে সবাইকে টাটা, বাই বাই। বাই বাই। বাই।